এবার ভারতীয় মিডিয়ার রোষানলে গণহত্যাকারী হাসিনা, কাঠগড়ায় মোদি। জানাবো ভারতে ভূতের জীবন কাটছে আওয়ামী লীগের পলাতক ক্যাডারদের। এবং সর্বশেষ জানাবো নির্বাচনমুখী হচ্ছে দলগুলো, অন্তর্বর্তী সরকারের শর্ত না মানলেই শাস্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবার ভারতীয় মিডিয়ার রোষানলে গণহত্যাকারী হাসিনা, কাঠগড়ায় মোদি। ভারতীয় মিডিয়া মানেই যেন ফ্যাসিস্ট হাসিনার বন্দনা আর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাচাটা সব বানোয়াট গল্পধারা। কিন্তু সেসব থেকে এবার ব্যতিক্রম দেখা গেল কলকাতা টিভির ইন্দ্রাণী দাশগুপ্তের একটি রিপোর্ট, যেখানে গতানুগতিক ফ্যাসিস্ট খুনি হাসিনার প্রশংসার বিপরীতে গিয়ে করা হয়েছে মুন্ডুপাত। হাসিনাকে সম্বোধন করা হয়েছে গণহত্যাকারী পলাতক ফ্যাসিস্ট হিসেবে, আর প্রধানমন্ত্রী মোদীকে দাঁড় করানো হয়েছে কাঠগড়ায় এমন নির্লজ্জ বেহায়া খুনিকে ফিরিয়ে না দিয়ে উল্টো কড়া পাহারায় রাখার জন্য। ভারতীয় প্রথম সারির সংবাদ মাধ্যমটির চতুর্থ স্তম্ভ নামের সেই অনুষ্ঠানে উপস্থাপিকা ইন্দ্রাণী যেন এদিন নেমে পড়েছিলেন সত্যটা সমগ্র ভারতবর্ষের সামনে তুলে ধরতে। হাসিনা ভারতে পালিয়ে আশ্রয় নেওয়ার 1 বছরের মাথায় গত 4 আগস্ট এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় টেলিভিশনটির পর্দায়, যেখানে এই উপস্থাপিকাকে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির বরাত দিয়ে 24-এর গণ অভ্যুত্থানের সময় হাসিনা সেই মারণাস্ত্র ব্যবহারের কল রেকর্ডের সত্যতা তুলে ধরতে দেখা যায়। এর পাশাপাশি জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী সেই সময় হাসিনা 1400 নিরীহ মানুষকে হত্যা করেছে বলে তাকে গণহত্যাকারী হিসেবেও আখ্যা দিতেও দ্বিধাবোধ করেননি তিনি। উপস্থাপিকা ইন্দ্রাণী এরপর তুলে ধরেন হাসিনার বিচার কার্যের বিষয়টি। হাসিনা নামে বাংলাদেশে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে, আর অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার হাসিনাকে ফেরত চাইলেও মোদী প্রশাসনের মুখে কুলুপাটার বিষয়টিও সামনে নিয়ে আসেন তিনি। সর্বশেষ ডক্টর ইউনূস নৈতিক বিবেক ও মানবিক দৃষ্টিকোণ থেকে হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের প্রতি সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। আর গত ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে চিঠির মাধ্যমে খুনি হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ জানায় বাংলাদেশ। কিন্তু এখনও বিষয়টি নিয়ে কেন চুপ মোদী সরকার, সেই প্রশ্ন রেখে উদ্বেগ জানাতে দেখা যায় ভারতীয় এই সাংবাদিককে। এরপর তিনি মন্তব্য করেন, পুরনো বন্ধুত্ব কিংবা রাজনৈতিক কোনো মতবাদ দিয়ে তো আর সাধারণ মানুষের গণহত্যাকে ন্যায্যতা দেওয়া যায় না। এই সময় এই উপস্থাপিকা ভারতের কট্টর ইসলাম বিদ্বেষী প্রধানমন্ত্রীর প্রতি প্রশ্ন রাখেন, ভারতীয় সাধারণ মানুষেরা তো আন্তর্জাতিক অপরাধী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে দাঁড়ানোর কারণটাও জানেন না মোদী সরকারের। আর অন্যদিকে হাসিনা যে নিজ দেশেই গণহত্যার অপরাধী তাকে কিভাবে আশ্রয় দেয় মোদী সরকার, এটাও জানতে চান এই সাংবাদিক। ইন্দ্রাণী এরপর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কঠোর সমালোচনা করে বলেন, ভারত সবকিছুর পরও শেখ হাসিনাকে আশ্রয় দেবে, তাকে এই ভূখণ্ডে বসেই রাজনীতি করতে দেবে। সেই কথাটি না হয় বলুন, কিন্তু মোদীজি চুপ করে বসে আছেন। শেখ হাসিনা ওনার কাছে এক ফিক্সড ডিপোজিট যখন ইচ্ছা তখন ভাঙাবেন। ভারতীয় এই গণমাধ্যমটি আর সাংবাদিক ইন্দ্রাণী স্বৈরাচার গণহত্যাকারীর হাসিনার মুখোশ খুলে দিয়ে সত্যটা জাতির সামনে তুলে ধরায় বেশ প্রশংসিত হচ্ছেন ভারত ছাপিয়ে বাংলাদেশ তথা বিশ্বজুড়ে। ভারতীয় গদি মিডিয়াগুলোর গতানুগতিক ধারা থেকে বেরিয়ে সত্যটা তুলে ধরায় অনেকে কৃতজ্ঞতাও জানাচ্ছেন তাদের প্রতি। কিন্তু এরপরও কি ঠিক হবে কট্টর ইসলাম বিদ্বেষী হিন্দুত্ববাদী মোদী? এরপরও কি দাদাবাবুরা ফিরিয়ে দেবে ফ্যাসিস্ট গণহত্যাকারী হাসিনাকে? সেই প্রশ্ন যেন থেকেই যায়। ভারতে ভূতের জীবন কাটছে আওয়ামী লীগ পলাতক ক্যাডারদের। 1 বছর আগেও তারা ছিলেন আওয়ামী লীগ সরকারের অংশ। সরকারি গাড়িতে পুলিশি নিরাপত্তায় ঢাকার রাস্তায় সাই সাই করে ঘুরতেন। সংসদ ভবন থেকে গণভবন, কোথাও গেলে হই হই সবাই তাকিয়ে থাকতো। আর আজ তারা দিল্লির, কলকাতার, বেঙ্গালুরুর ছোট ছোট অ্যাপার্টমেন্টে গা ঢাকা দিয়ে আছেন। হাতে আছে শুধু সীমিত সময় আর ভিসা। ক্ষমতার আলো থেকে সরাসরি ভূতের জীবন, এমন নাটকীয় পরিবর্তন কি তাদের ভাবনায় ছিল? 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ভারতে পালিয়ে যায় তৎকালীন সরকারের প্রধান শেখ হাসিনা। সেই ভারতেই পালিয়ে যান হাসিনার মন্ত্রী, পুলিশ কর্মকর্তা, সাবেক কূটনীতিক, আওয়ামী লীগ নেতাদের অনেকের পরিবারও ভারতে। সেখানে পলাতকদের কেউ কর্মহীন, কারো ভিসার মেয়াদ প্রায় শেষ, আর অনেকের সঞ্চয় ফুরিয়ে আসছে। সম্প্রতি অবৈধ বা অনিবন্ধিত বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়ার পর ভারতের অবস্থান নিয়ে তাদের অনিশ্চয়তা আরও বেড়েছে। তারা দেশের মাটিতে ফিরতে পারছেন না, কারণ অনেক। তবে মূল সত্য একটাই, তারা দেশে ফিরে কি ঘটবে তা নিয়ে গভীর শঙ্কায় রয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 বেশ কয়েকজন পলাতক আওয়ামী লীগ নেতা ও শেখ হাসিনা সরকারের সাবেক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাদের গত 1 বছরের অভিজ্ঞতা জানার চেষ্টা করেছে। তারা অজানা জায়গায় ভারতের উচ্চ পদস্থ কর্মকর্তা কিংবা সংশ্লিষ্ট রাজ্যের কিছু রাজনৈতিক নেতাদের তত্ত্বাবধানে জীবনযাপন করছেন। আলো ঝলমলে জীবন থেকে অন্ধকারে ভূতের জীবন।
2024 সালের বিতর্কিত নির্বাচনের পর এবং বিক্ষোভ ও ছাত্র আন্দোলনের দমন কঠোর হওয়ার সঙ্গে সঙ্গে শেখ হাসিনার রাজনৈতিক ভাগ্য নাটকীয়ভাবে পাল্টে যায়। 5 আগস্টের পর তার অনেক ঘনিষ্ঠ সহযোগী সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান, তবে তারা কখনো আনুষ্ঠানিক নির্বাসনে যাননি, শরণার্থী বা আশ্রয় প্রার্থী হিসেবেও নয়, বরং দীর্ঘমেয়াদী চিকিৎসা ভিসা, পর্যটন ভিসা এবং কূটনৈতিক পাসপোর্টে ভারতে অবস্থান করছেন, যেগুলোর মেয়াদ দ্রুত শেষ হওয়ার পথে। অনেকেই দিল্লি, কলকাতা, মুম্বাই, বেঙ্গালুরুর মতো রাজ্যের বিভিন্ন শহরের পার্শ্ববর্তী এলাকায় ছোট ছোট অ্যাপার্টমেন্টে বসবাস করছেন। তাদের রাজনৈতিক ক্ষমতা এখন সীমাবদ্ধ হয়ে গেছে কূটনৈতিক, প্রশাসনিক এবং রাজনৈতিক পেছনের দরজায় নীরব যোগাযোগে। কাজ করার অনুমতি, কর্মসংস্থান, ভিসা বা রাজনৈতিক স্পষ্টতা ছাড়া আর তারা এক ধরনের ভূতের মতো জীবনযাপন করছেন, চাকরিহীন, রাষ্ট্রহীন এবং আর্থিকভাবে দুরবস্থায়। তাদের সন্তানেরা স্কুল বা স্থানীয় প্রতিষ্ঠানে ভর্তি হতে পারছেন না। কিছু পরিবার একাধিকবার বাসস্থান পরিবর্তন করেছে স্থানীয় প্রশাসনের নজর এড়াতে। নাম প্রকাশ না করার শর্তে সাবেক এক আওয়ামী লীগ সংসদ সদস্য বলেন, আমরা বাঁচার জন্য ভারতে পালিয়েছিলাম, তখন আমাদের ঘরে আগুন দেওয়া হতো, আত্মীয় স্বজন ও দলের কর্মীদের ওপর হামলা চালানো হতো। ভেবেছিলাম পরিস্থিতি শান্ত হলে কয়েক মাসের মধ্যেই ফিরে আসব। এখন 1 বছরের বেশি সময় পেরিয়ে গেছে, দলের প্রধান থেকে কোনো নির্দেশনা নেই। আমরা ভূতের মতো জীবন কাটাচ্ছি। বাংলাদেশে আমাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হয়েছে। কিছু নগদ অর্থ নিয়ে আসতে পেরেছিলাম আর কিছু শুভাকাঙ্ক্ষীদের সাহায্য পেয়েছি। এখন আমরা বন্ধু বান্ধবের সাহায্যে এবং সামান্য সঞ্চয়ের ওপর টিকে আছি। সাবেক এক মন্ত্রী বলেন, আপা কয়েকদিন আগে কয়েকজন জ্যেষ্ঠ নীতি নির্ধারকদের সঙ্গে দেখা করেছেন। আমাদের এখন নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। দল চায় আমরা ফিরে যাই এবং আপার ফেরার পথ প্রস্তুত করি, কিন্তু পরিস্থিতি অনুকূলে নেই। আমরা ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হব। জ্যেষ্ঠ এক আওয়ামী লীগ নেতা জানান, 4 বছরের মেয়েকে স্কুলে ভর্তি করাতে গিয়ে তারা বেগ পেতে হয়েছে তাদের। কোনো স্কুলই টাকা দিলেও ভর্তি নিচ্ছে না। তারা কিছু নির্দিষ্ট কাগজপত্র চায়, যা আমরা দিতে পারছি না। পুরো পরিবার চিকিৎসা ভিসায় আছে। প্রতিবারই ভারতীয় কর্মকর্তাদের কাছে ভিসা বাড়ানোর জন্য অনুরোধ করতে হয়। আশ্রয়ের সময় ফুরিয়ে আসছে। কমপক্ষে 30 জন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা ও গোয়েন্দা সদস্যরাও ভারতে ভূতের জীবন কাটাচ্ছেন। তাদের কেউ কেউ আওয়ামী সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন। এখন তারা দেশে ফিরতে ভয় পাচ্ছেন। এমন পরিস্থিতিতে আছেন অন্তত সাবেক 6 কূটনীতিক। তাদের কূটনৈতিক সুরক্ষা এখন প্রায় শূন্যের কোঠায়। বেশিরভাগই চুপি চুপি তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা খুঁজছেন, কেউ জাতিসংঘের মাধ্যমে, কেউ ব্যক্তিগত আইনজীবীদের সাহায্যে। সাবেক এক কূটনীতিক বলেন, ভারত আপাতত অনিচ্ছুক এক আতিথেয়তা প্রদানকারী। তারা আমাদের পরিস্থিতি নিয়ে সহানুভূতিশীল, তবে সরকার আর কোনো সুবিধা দিতে পারছে না। আমরা জানি না আমাদের ভবিষ্যৎ কি। তারা আমাদের জন্য অনেক কিছু করেছে, তাই আমরা অভিযোগ করতে পারি না। তারা কোনো আনুষ্ঠানিক আশ্রয় দেয়নি, কারণ তাদের এমন কোনো নীতি নেই। আমাদের কিছু সহযোগী ইউরোপের কিছু দেশে ব্যবস্থা করার চেষ্টা করছে। ভারতের বিভিন্ন শহরে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা খুব কঠিন সময়ের মধ্যে আছে। এই কঠিন সময় শিগগিরই শেষ হচ্ছে না। সাবেক এক মন্ত্রী বলেন, সুড়ঙ্গের শেষে আলো দেখা যাচ্ছে না, বরং এমন একটা ঘন অন্ধকার আমাদের ঘিরে ফেলেছে, যার জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না। নির্বাচনমুখী হচ্ছে দলগুলো, অন্তর্বর্তী সরকারের শর্ত না মানলে শাস্তি। জুলাই ঘোষণা ও জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণাকে ইতিমধ্যে স্বাগত জানিয়েছে বিএনপি। এর মধ্য দিয়ে দলটি নির্বাচনী সড়কে ওঠার আনুষ্ঠানিক বার্তাও দিয়েছে। তবে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী আন্দোলন জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের সময়সীমা ঘোষণা সংক্রান্ত কিছু বিষয়ে মনোক্ষুণ্ণতা প্রকাশ করেছে। তবে এই দল তিনটি নির্বাচনের ঘোষিত সময় নিয়ে আপত্তি করেনি। 5 আগস্টের ঘন অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা এই তিনটি দল অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে জোর দিয়েছে। এর বাইরে অন্য রাজনৈতিক দলগুলোর বেশিরভাগই নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্বাগত জানিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের জুলাই ঘোষণাপত্র এবং জাতীয় নির্বাচনের সময়সীমা ঘোষণার মধ্য দিয়ে কার্যত রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করল। এখন সবার দৃষ্টি নির্বাচন কমিশনের ভোটের তফসিল ঘোষণার দিকে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।